যেহেতু এই মুহূর্তে আমাদের একজন ট্রেইনার আছেন যিনি ইউকে থেকে জয়েন করছেন। ওনার আবার আরেকটা ক্লাস আছে, যার কারণে ওনাকে আমরা আগে দিয়ে দিচ্ছি। আপনারা জানেন ক্যারিয়ার লিফট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সাথে ইউকে বেসড কেকেআর সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি আছে, যেখানে ইউরোপের 17টি দেশে ওনাদের যথারীতি কার্যালয় আছে। এশিয়ার মধ্যে বিশেষ করে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া এবং বাংলাদেশে আমরা যুক্ত আছি। তো আজকে যারা এই মুহূর্তে এখানে অনলাইনে অফলাইনে যুক্ত আছেন, সবার অবগতির জন্য আমরা বলি, আমাদের বিশেষ করে স্টুডেন্ট কনসালটেন্সির জন্য আজকে প্রথমত আমাদের সাথে যুক্ত আছেন মিস্টার খালেদ কাজিম। উনি টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবেন। আর পারস্পরিক আমাদের সুবিধা অসুবিধা, কাজের ধরন, আমাদের পেমেন্টের অপশন এবং মার্কেটিং পলিসি, এগুলো নিয়ে আমরা আরেকটু পরে কথা বলবো। তো আমি যেহেতু সময় সীমিত, খালেদ কাজিম আপনাকে ফ্লোর দিতে চাই। বিশেষ করে একজন স্টুডেন্ট কনসালটেন্ট যে কোনো একজন স্টুডেন্টকে প্রাইমারি কথা বলার জন্য এবং তার কাছ থেকে ফাইল গ্রহণ করার জন্য তার কাজটি গ্রহণ করবেন অথবা করবেন না, এবং এই কাজটি নেওয়া ঠিক হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন, যাতে করে প্রাইমারি অ্যাসেসমেন্ট একজন কাউন্সিলর তিনি প্রাইমারি অ্যাসেসমেন্টটা করে ফেলতে পারেন, অ্যান্ড দেন প্রাইমারি অ্যাসেসমেন্ট করে তিনি আমাদের কাছে ফাইল পাঠাবেন, যাতে করে আমাদের কাজটি একটু গোছালো থাকে। এই বিষয়ে আমি শুরুতেই যারা খালেদ কাজিমকে আহ্বান করছি কথা শুরু করার জন্য। আর অন্যান্য বিষয়গুলো প্রশ্নোত্তর নিয়ে এবং মার্কেটিং পলিসি নিয়ে আমরা পরে কথা বলবো। জি, জনাব খালেদ কাজিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু সবাই কি অনলাইনে, আজকের প্রোগ্রামটা কি মুস্তাফিজ ভাই সবাই কি অনলাইনে জয়েন করেছে না সরাসরি? হ্যালো, এখানে মুস্তাফিজ ভাই। ম্যাক্সিমাম যারা যুক্ত আছে সবাই অনলাইনে। এখানে অফলাইনে একজন আছেন, আরো একজন দুইজন আছেন অফলাইনে কাছাকাছি। আচ্ছা আচ্ছা সবই হচ্ছে অনলাইনে। আপনি স্ক্রিনশট দিতে আচ্ছা পারেন, স্ক্রিনশট দিয়ে পিকআপ করতে পারেন। আচ্ছা, সবাই অনলাইনে জয়েন করেছেন, ঠিক আছে। হ্যালো, আমি একটু সবাইকে একটু দেখতে চাচ্ছি, আপনারা একটু যদি ভিডিওতে আসেন সবাই। হ্যালো, সবাই কি ভিডিওতে আসা সম্ভব? হ্যালো, আচ্ছা, এখানে অনেকে গ্রুপ আছে, যেমন একটাতে 6 জন যুক্ত আছে একসাথে। আবার যাদের সুযোগ আছে তারা পেজটা দেখান, আর যাদের সুযোগ নেই তারা থাকুক পেজ ছাড়াই। ওকে, ঠিক আছে। তাহলে আমি সংক্ষেপে কিছু কথা বলবো, যেহেতু আমার অন্য একটা কাজ আছে একটু পরে। মুস্তাফিজ ভাই, বেশি সময়, লম্বা সময় দেওয়া সম্ভব হবে না। মূলত আমাকে যে বিষয়ে আলোচনার কথা বলা হয়েছে, কারণ একটা স্টুডেন্ট যখন ইউরোপ, ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়া, ইউকে যে কোনো জায়গায় পড়তে আসে, প্রথম যেটার প্রয়োজন অ্যাডাল্ট স্টুডেন্টের জন্য, আমি চাইল্ডের ব্যাপারে কথা বলবো না, অনেক লম্বা হয়ে যাবে, যারা ধরেন অনার্স কোর্স করবে, মাস্টার্স করবে বা থিসিস রিলেটেড পিএইচডি করবে, ওদের জন্যই আমি মূলত কথাগুলো বলবো। প্রথমে আপনারা যেটা জানতে হবে, সে এইচএসসি পাস কিনা, অথবা এইচএসসি রিলেটেড আলিম হতে পারে বা এ লেভেল হতে পারে, এইচএসসি রিলেটেড কোর্স কমপ্লিট করেছে কিনা। যদি এইচএসসি কমপ্লিট করে, তাহলে এরপরে কি করছে। যদি লং স্টাডি গ্যাপ থাকে, তাহলে বাইরের দেশে এসে সচরাচর ভিসা পাওয়া যাবে না, ইউরোপে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, ইউএসএ এগুলা। কারণ লম্বা টাইমে কোনো গ্যাপ অ্যাকসেপ্ট হবে না অনার্স কোর্সের জন্য।
ম্যাক্সিমাম 2 ইয়ার্স। যদি 2 ইয়ার্স ও গ্যাপ থাকে, এই গ্যাপের জন্য কি ডকুমেন্টস প্রয়োজন আপনারা এগুলা দেখে নেবেন, গ্যাপে কি করেছে এই ধরনের ডকুমেন্টস লাগবে। দ্বিতীয়ত তার প্রয়োজন হবে ইংলিশ প্রফিসিয়েন্সি, সে কি কোর্সের মাধ্যমে ইংলিশের যোগ্যতা অর্জন করেছে এই জিনিসটা আপনি দেখবেন। যেমন হতে পারে আইএলটিএস, হতে পারে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। যদি এ লেভেল কমপ্লিট করে তাহলে অবশ্যই সে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে। এই ডকুমেন্টস গুলো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। তারপরে রয়েছে রেজাল্টের দিকটাও একটু খেয়াল রাখবেন, কারণ কান্ট্রি ভেদে, ইউনিভার্সিটি ভেদে কিছু ধরনের রেজাল্ট চাওয়া হয়। অনেক সময় রেজাল্ট একটু কম হলেও অ্যাকসেপ্ট হয়ে যায় যদি ইংলিশ প্রফিসিয়েন্সি খুব ভালো থাকে, আইএলটিএস খুব ভালো স্কোর করেছে, তাহলেও তার দ্বারা এডমিশন সম্ভব। আর যেটা প্রয়োজন, যেহেতু সে ট্রাভেল করবে ভিসা নিয়ে, পাসপোর্ট। এই তিনটা ডকুমেন্ট, একাডেমিক ডকুমেন্টস, ইংলিশ প্রফিসিয়েন্সি এবং পাসপোর্ট, এই তিনটা ডকুমেন্ট তার লাগবে। একাডেমিক ডকুমেন্টের মধ্যে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে, যতটা পরীক্ষা সে পাশ করে সেগুলো ট্রান্সক্রিপ্ট। মূলত এসএসসি এবং এইচএসসি, আমাদের দেশে 8 এর এবং ক্লাস 5 এর সার্টিফিকেট রয়েছে, এগুলো সচরাচর ইন্টারন্যাশনাল অ্যাডমিশনের জন্য প্রয়োজন হয় না। এরপরে হচ্ছে আপনার লাগবে কলেজ থেকে, অর্থাৎ যে কলেজ থেকে পড়াশোনা করেছে এখান থেকে যদি প্রয়োজন হয় রিকমেন্ডেশন লেটার। তবে এটা অনার্স কোর্সের জন্য অনেক সময় লাগে না। তাহলে প্রথম দিকে এটা রিকমেন্ডেশন লেটার না দিলেই চলবে। এসএসসি এইচএসসি মার্কশিট সার্টিফিকেট, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের রেজাল্ট অথবা প্রমাণ এবং পাসপোর্ট, এইটা যদি আমাদের অফিসে জমা দেন বা আপনারা এই ডকুমেন্টস গুলো পাঠান, আমরা কোন কান্ট্রি সে চয়েস করে দেবে, এই কান্ট্রির বিভিন্ন ইউনিভার্সিটি আমরা দেখে যে ইউনিভার্সিটি তাকে অ্যাকসেপ্ট করবে এই অনুযায়ী আমরা রেজাল্ট জানাবো। এখন আসেন, কেউ অনার্স কমপ্লিট করেছে, সে মাস্টার্স কোর্সের জন্য অ্যাডমিশন হবে। এই ক্ষেত্রে সেম, তার অনার্স পর্যন্ত একাডেমিক ডকুমেন্টস গুলা লাগবে, মাস্ট বি ইংলিশ প্রফিসিয়েন্সি প্রুফ লাগবেই, পাসপোর্ট লাগবেই, প্লাস অনার্স পরে মাস্টার্স কোর্সের জন্য যদি গ্যাপ একটু বেশি হয় তাও কভার করা সম্ভব। সে যদি কোনো জবে থাকে তাহলে জবের ডকুমেন্ট প্রমাণ দিতে হবে। সে যদি মাস্টার্সে বাংলাদেশে স্টাডি থাকে, ওই স্টাডি ডকুমেন্টও দিতে হবে এবং সাথে স্টেটমেন্ট অফ পারপাস দিতে হবে যে কেন সে বাইরের দেশে পড়তে চায়। এই জিনিসগুলোর জন্য, অর্থাৎ এসওপির জন্য সহযোগিতা করবে, আমাদের অফিস থেকে সহযোগিতা করবে, এটা কোনো সমস্যা নাই। তবে প্রাইমারি ভাবে সেটা আমাদেরকে বলতে হবে যে আমি এই সালে অনার্স কমপ্লিট করেছি, এখন আমার গ্যাপ রয়েছে, এই গ্যাপে আমি কি কেউ করেছি এবং কি জন্য সে বাইরে যায়, তার মতো করে সে তুলে ধরতে হবে। এরপরে আমরা এটা মোটামুটি ঠিক করে এসওপিটা কিভাবে করলে ভালো হবে, ভিসার জন্য ভালো হবে, অ্যাডমিশনের জন্য ভালো হবে, এটা আমরা হেল্প করব। এখন আসেন, অনেক স্টুডেন্ট আপনাদের কাছে আসবে, যেমন সে স্পাউস সহ তার ফ্যামিলি আছে, ফ্যামিলি সহ বাইরে পড়তে যাবে। ফ্যামিলি সহ যদি পড়তে যেতে চায়, এই ক্ষেত্রে কিন্তু এখন ম্যাক্সিমাম দেশ, যখন আমরা 2023-24 পর্যন্ত ইউকে, কানাডা, বিভিন্ন দেশে অনেক সহজ ছিল। এখন কিন্তু মাস্টার্স কোর্সে আসতে পারে না, এখন থিসিস রিলেটেড কোর্স গুলায় আসতে পারবে ফ্যামিলি সহ। কিন্তু এর বাইরেও কিছু কান্ট্রি রয়েছে, ইউরোপের কিছু কান্ট্রি, যেমন এক্সাম্পল দিতে পারি নেদারল্যান্ড, এরপরে হচ্ছে ডেনমার্ক, এগুলা কিন্তু মাস্টার্স কোর্সে ফ্যামিলি সহ আসা সম্ভব। তো এই বিষয়টার জন্য তার ফ্যামিলি, সে অ্যাপ্লিকেশনের পাশাপাশি তার ফ্যামিলি শুধু তার স্পাউস অথবা বাচ্চা থাকলে এদের পাসপোর্টের কপি এবং বার্থ সার্টিফিকেট সাথে প্রোভাইড করবে, তখন আমরা দেখবো এটা কি সম্ভব কিনা। তৃতীয় জিনিসটা আপনারা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা দেশে যেতে হলে স্টুডেন্ট ভিসায় তার ফিনান্সিয়াল এবিলিটি প্রমাণ করতে হয়, যে তার টাকা আছে কিনা, টিউশন ফি দিতে পারবে কিনা, টাকার জন্য অ্যাকোমোডেশন বিয়ার করতে পারবে কিনা। এই ক্ষেত্রে ইউকের ক্ষেত্রে তার নিজের অ্যাকাউন্ট অথবা তার প্যারেন্টস, মা বাবার অ্যাকাউন্টে ফিক্সড একটা অ্যামাউন্ট দেখাইল হচ্ছে, সাথে এগুলা কোথা থেকে পাইলো এগুলার প্রুফ দেখাতে হবে। এবং টাকা 28 দিন রেখে প্রথমে আমরা অ্যাডমিশন দেব, অ্যাডমিশনের কন্ডিশনাল লেটার যখন আসবে তারপরে এই অ্যাকাউন্ট করলে হবে। এই অ্যাকাউন্টে মিনিমাম 28 ডেজ টাকা থাকতে হবে, এই ফিক্সড টাকাটা। সাপোজ ধরেন 20 লাখ, 25 লাখ, 28 লাখ, যাই হোক। আর অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে যেটা হয় সচরাচর, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, সোর্স অফ ইনকামের প্রমাণ, প্লাস হচ্ছে একটা ডিপোজিট, যে পরিমাণ টিউশন ফি এবং অ্যাকোমোডেশনের জন্য যে পরিমাণ খরচ করবে বাহিরে, যদি মা বাবার টাকা হয় বা কোনো আত্মীয় স্বজন যদি এই টাকাটা দেখাতে চায়, তখন তাদের একটা ডিক্লারেশন রাখবে, এফিডেভিট দিয়ে ডিক্লারেশন করতে হবে সে কেন
এই লোকটাকে পড়ার জন্য টাকা দেবে এবং তার এবিলিটি আছে কিনা, তার এবিলিটিটা প্রুভ করতে হবে, পাশাপাশি একটা ডিক্লারেশন দিতে হবে। এই হচ্ছে সংক্ষিপ্ত, আপনারা যেভাবে অ্যাসেসমেন্ট করে ফাইল নিতে পারবেন, এটা হলো আমার সংক্ষিপ্ত কথা। আমি 2 থেকে 4 মিনিট হলো 5 মিনিট পর্যন্ত আরো কথা বলতে পারবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই কথা প্রসঙ্গে, এই বিষয়ের উপরে। হ্যাঁ, আমার একটু প্রশ্ন ছিল। জি। আমারও একটা কোশ্চেন ছিল। একজন 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 আমি 5 মিনিট আচ্ছা, প্রশ্ন নেবো। আমি 5 থেকে আগে 4 মিনিট। শুরু করি। সেটা হচ্ছে আমি যতটুক জানি বাবা মা আর ভাই বোন ছাড়া মানে তেমন কেউ স্পন্সর করতে পারে না। মানে মানে এটা কি আসলেই পসিবল যে অ্যাফিডেভিট করেও আত্মীয় স্বজনরা আপনার স্পন্সরশিপ শো করতে পারবে? এটা কি রিস্কি হয়ে যাবে না স্টুডেন্টদের জন্য? আসলে বিষয়টা হচ্ছে এখানে এই বাবা মা ছাড়া পারে না তা না, তবে বাবা মা হচ্ছে প্রথম। এখন মা বাবা ভাই বোন এরা যদি কোনোভাবেই না পারে, ব্যর্থ হয়, তার পার্টি কেউ দেয়, এ প্রমাণ করতে হবে। যেমন ধরেন আমরা আমরা কিছু বিষয় এভাবে হয়েছে, কেউ দেয় নাই, ইংল্যান্ডের একটা সোশ্যাল অর্গানাইজেশন তারা কিন্তু স্পন্সর করে দিছে, ফি সহ স্টুডেন্ট কিন্তু ভিসা পেয়ে গেছে। তাহলে এমন কোন লোক হইতে হবে যে তার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে এবং তার ইনকাম আছে, সে একটা ছেলেকে বা একটা মেয়েকে উচ্চশিক্ষার জন্য সহযোগিতা করতে চায়, সে এফিডেভিট দিলে হয়ে যাবে। এক। 2 নম্বর হচ্ছে এমন কোন লোক না কিন্তু সে টাকাটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিছে বা আপনার বাবার অ্যাকাউন্টে দিয়ে দিছে এবং সাথে এফিডেভিট দিছে সে কি কারণে দিছে, তাতেও তার টাকা যার কাছে তারই কথা বলে, তাতেও কিন্তু স্পন্সরটা খুব শক্তিশালী হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন যদি থার্ড পার্টি স্পন্সর হয়। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি আর জি, কোন থ্যাংক প্রশ্ন? ইউ। আমি একটা মিস করেছি কথা আপনার, যে আপনি বলেছেন ইউকেতে মাস্টার্স কোর্সে সরাসরি মানে গ্যাপ থাকলে আসা যাবে না, আরেকটা কোর্সের কথা যাবে বলেছেন, যাবে। ওই জায়গাটা মিস করেছি। মাস্টার্স বলেননি, আরেকটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা নাকি কি কোর্সের কথা বলেছেন? না, আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্লাস মাস্টার্স প্রায় সিমিলার। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বলেন আর মাস্টার্স বলেন, অনার্স পরে যেটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং মাস্টার্স। কেউ যদি এই গ্যাপ ক্ষেত্রে থাকে তখন ডিরেক্টলি মাস্টার্স কোর্সে ইউকে তে অ্যাডমিশন নিতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, গ্যাপ থাকলে নিতে পারবে, তবে গ্যাপের প্রমাণ দিতে হবে। আপনি কেন এই জাস্টিফিকেশন গ্যাপে দিতে আপনি হবে। কি এই গ্যাপে আপনি কি করেছেন, পুরো ডে টু ডে, টাইম টু টাইম পুরো জিনিসটা তুলে ধরতে হবে। যদি সুন্দর করে এসওপির মাধ্যমে, স্টেটমেন্ট অফ পারপাসের মাধ্যমে তুলে ধরতে পারেন, তাতে গিয়ে মাস্টার্স কোর্সের জন্য প্রবলেম নাই। তবে আন্ডার গ্রাজুয়েটের জন্য অনেকটা প্রবলেম, সচরাচর এডমিশন দেয় না তারা, 2 বছরের বেশি গ্যাপ হলে। ইন্টার পরে অনেক গ্যাপ হয়ে গেল তখন হয় না, এই মুহূর্তে হচ্ছে না, এক সময় আর হয়েছে, এই মুহূর্তে হচ্ছে না। মাস্টার্স কোর্সের জন্য সিঙ্গেল যারা হুম। তাদের হচ্ছে ফান্ডিং কত দেখাতে হয়? এটা হচ্ছে আপনার ইউকে এরিয়া অনুযায়ী বেরি করে। আপনি যদি ইংল্যান্ডের অর্থাৎ লন্ডনের মধ্যে হয় তাহলে একটু বেশি হবে, লন্ডনের বাইরে হলে একটু কম হবে। এখন আপনি কতটুকু টিউশন ফি অ্যাডভান্স পেমেন্ট করেছেন, কতটুকু ডিউ রয়েছে, ডিউটা ক্যালকুলেশন করে দেখাতে হবে। সাপোজ ধরেন আপনি 12,000 পাউন্ড আপনার টিউশন ফি, আপনি 6,000 টাকা ইউরোপে 6,000 পাউন্ড পেমেন্ট করে দিয়েছেন, আর অ্যাকোমোডেশনের ক্ষেত্রে 12,000 এন্ড 6,000 ডিউ রয়েছে, ঠিক আছে? বারো জি, হাজার 6,000 টোটাল 18,000, 18,000 গুণ 171, আপনি গুণ করে দেখেন কত টাকা হয়। এখন প্রায় 25-30 লাখের নিচে আসলে হচ্ছে না। কেউ যদি ফুল ইয়ার টিউশন ফি একসাথে পেমেন্ট করে দেয়, তখন শুধু অ্যাকোমোডেশনের পরিমাণ টাকাটা তাকে দেখাতে হবে। ঠিক ঠিক আছে, আছে? জি, ধন্যবাদ। ওকে, আর কিছু? আচ্ছা, আর কারো কি কোয়েশ্চেন আছে কোনো? আর কারো কোয়েশ্চেন না থাকলে আমরা অন্য বিষয়ে যাব আর কি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। তো বেসিক্যালি আপনারা কোন কোন কান্ট্রি নিয়ে কাজ করেন এটা একটু আবার বলেন, তাহলে সুবিধা হয়। আচ্ছা, আমরা স্পেসিফিক যদি এখন যেগুলার ভিসা রেশিও অনুযায়ী বলি, ভিসা রেশিও হচ্ছে সাইপ্রাস। সাইপ্রাস 100% ভিসা হয়। এরপর হচ্ছে ইউকে, পয়েন্ট বেস সিস্টেম, যেহেতু সব ডকুমেন্টস যদি প্রপার হয়, ইউকে ভিসা রেশিও খুবই ভালো, মিস হয় না। আপনার ফ্রান্স, সময় মতো যদি অ্যাপ্লিকেশন হয়, অ্যাডমিশন হয়ে যায়, ভিসা কখনো মিস হয় না। ফ্রান্সের ক্ষেত্রে আমরা ফ্রান্সের যে দেশগুলো বলতেছি এগুলো আমরা কাজ করতেছি। বেলজিয়াম, বেলজিয়ামও ভিসা হচ্ছে, তবে বেলজিয়ামে অনেক টাকা লেগে যায়, ব্লক মানি জমা দিতে হয় এখানে, অ্যাকোমোডেশনের টাকাটা আসার পরে মাসে মাসে দিয়ে দেয়। এই জন্য অনেক স্টুডেন্ট সাহস করে না। এখানেও যদি এডমিশন হয়ে যায় এবং ব্লক মানি পাঠাতে পারে, টিউশন ফি খুবই কম, 3,500 থেকে 4,000 ইউরো,
তবে 12 থেকে 13 হাজার ইউরো টাকা পাঠাই দিতে হয় এই বেলজিয়াম সরকারের আন্ডারে। এটা ব্লক মানি বলে, এটা মাসে মাসে তারা আবার আসার পরে দিয়ে দেয় স্টুডেন্টকে। এখানেও ভিসা খুব ভালো হচ্ছে। নেদারল্যান্ডের পরে আমরা বলতে পারি, নেদারল্যান্ড এশিয়া একটু কম, তবে খুব ভালো স্টুডেন্ট হলে নেদারল্যান্ড ভিসা হচ্ছে। সুইডেন, আমরা ফিনল্যান্ডেও কাজ করি, বাট বাংলাদেশিদের জন্য যেগুলো বাংলাদেশে এমবেসি নাই, অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না, এগুলো আমরা কাজ করতেছি না মূলত। এটা মুস্তাফিজ ভাই এগুলো ব্যাখ্যা দিয়ে বলবে। তবে ফিনল্যান্ডেও ভিসা হয়, যেহেতু বাংলাদেশে এমবেসি না, তাহলে আমরা করতেছি না। ঠিক আছে, আমরা সুইডেন ভিসা হচ্ছে, ভিসা রেশিও খারাপ না। এরপরে ডেনমার্ক। ডেনমার্ক বছরে একটা সেশনে মূলত থাকে, 2টা সেশন আছে, একটা সেশন আমরা বাংলাদেশি স্টুডেন্ট সচরাচর ভর্তি করা সম্ভব হয় না, শুধু সেপ্টেম্বর সেশন। ডেনমার্কেও ভিসা হচ্ছে। এরপরে আসেন কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউএসএ। মূলত এই কান্ট্রিগুলো আমরা মূলত বাংলাদেশিদের জন্য আমরা ফেভার করতেছি। অন্য কান্ট্রিগুলো অনেক দেশে কাজ করি, যেগুলো আমরা, ইতালিতেও ভিসা রেশিও ভালো আছে, ইতালিতেও আমরা কাজ করতেছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? আশা করছি আমরা আর কারো কোয়েশ্চেন নাই, আছে কি কারো? মনে হয়নি। আচ্ছা, তাহলে আমরা অন্যদিকে যাব। মাঝখানে আমরা 30 সেকেন্ড সময় নিচ্ছি, এরপর অন্য পর্বে যাব। তাহলে ঠিক আছে মুস্তাফিজ ভাই, আমি তাহলে চলে যাচ্ছি, আমার একটা কাজ আছে। ভালো থাকবেন সবাই, আবার হয়তো কোনো প্রোগ্রামে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের জনাব খালেদ কাজিমকে ওনার মূল্যবান প্রেজেন্টেশনের জন্য। আমরা এখন অন্যদিকে যাব। আমরা প্রাথমিক অ্যাসেসমেন্টের বিষয়ে কিছুটা জানলাম, যে বিষয়গুলো দেখে আমরা একজন স্টুডেন্টের বিষয়ে অনুমান করব এবং সেই অনুমান অনুযায়ী ফাইলটা আমরা নিব অথবা নিব না। সেকেন্ডলি, ফাইলটা প্রয়োজনীয় কাগজপত্র সহ গ্রহণ করার পর এটা আমাদের ঢাকা অফিসে পাঠিয়ে দিবেন। ঢাকা অফিস থেকে আমরা এটা যথারীতি প্রসেস করে কাছাকাছি সময়ে আমরা এটার একটা রিপোর্ট দিয়ে দিব। রিপোর্টের আলোকে একটা চেক লিস্ট থাকবে 14 থেকে 15টা। এই চেক লিস্ট ধরে বাকি কাজগুলো করে যথারীতি আমরা কাজ করব। এখন সার্ভিস চার্জের বিষয়ে একটু কথা বলি। সাধারণত বিভিন্ন স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মগুলো একটা অঙ্ক নিয়ে থাকে শুরুতেই, বিভিন্ন কারণে নেই। একটা স্টুডেন্টের জন্য আপনি অনেক পরিশ্রম করলেন, কাজ করলেন, একটা পর্যায়ে গিয়ে সব করার পরও সে আর হয়তো আপনার সাথে কন্টিনিউ করলো না। তো এইসব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তো আমরা বলবো যে আমরা তারপরও ওই ধরনের কোনো অ্যাডভান্স মানি গ্রহণ করব না। প্রাথমিক অ্যাসেসমেন্টের পর যদি আপনার মনে হয় যে এই ফাইলটি কাজ হবে, বা প্রাথমিকভাবে আমাদের সাথে কথা বলার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে এই ফাইলটি কাজ হবে, তখন আপনি তার কাছ থেকে 5,000 টাকা, এই টাকাটা অফেরত যোগ্য, এটা গ্রহণ করবেন। এই আমরা 5,000 টাকা নিব এটা অ্যাসেসমেন্টের জন্য, এবং এই 5,000 টাকার মধ্যে আপনি 1,000 টাকা অফিসে জমা দিবেন, আর 4,000 টাকা এটা আপনার সম্মান হিসেবে আপনি নিতে পারবেন। তো এমন কোনো ফাইল কখনোই নেওয়া যাবে না আমি বুঝতেছি ফাইলটা কাজ হবে না, অথচ আমি শুধু শুধু তার কাছ থেকে 5,000 টাকা নিলাম। এটা অসততা হবে এবং ওই 1,000 টাকা আমাদের দরকার নেই। তো এই জন্য জেনে বুঝে যে ফাইলটা কাজ হওয়ার মতো এই ফাইলটাই শুধু আপনারা গ্রহণ করবেন। তারপর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে আমরা যাব হলো, যদি কাজ হয়, কোনো দেশের ক্ষেত্রে এমন হয় যে তার টিউশন ফিটা জমা দিতে হবে অনেক টাকা, যে 6 মাসের টিউশন ফি অথবা 1 বছরের টিউশন ফি জমা দিতে হবে। এরকম যদি হয় সেক্ষেত্রে এদের সার্ভিস চার্জটা আসলে কম হবে, 80,000 থেকে 1 লাখ টাকার মধ্যে সর্বোচ্চ, বা আরো কমও হতে পারে। তার ক্ষেত্রে যদি আমাদের প্রচেষ্টাটা কম থাকে আরো কমও হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন স্টুডেন্ট যেখানে আসলে সে টিউশন ফি জমা দেয় নাই,
কম জমা দিচ্ছে অথবা আপাতত জমা দেওয়া লাগতেছে না, কিন্তু তার পিছনে অন্যভাবে কিছু টাকা খরচ করা লাগতেছে, এরকম যদি হয় তখন তার সার্ভিস চার্জ একটু বেশি হবে। তো ঘটনা যেটাই ঘটুক, আমাদের KKR বা লন্ডন বেসড যারা কাজ করছেন এবং ওনাদের সামগ্রিক ফি বাদ দিলে আমরা যেই অ্যামাউন্টটা পাই সেটা দাঁড়ায় অনেকটা 40% টোটাল টাকা। আমরা যেটা একটা হিসাব করছি সেটা হলো এই ফিগারটা কম বেশি হয়, হয়তো 40,000 টাকা, 50,000 টাকা, 30,000 টাকা, 60,000 টাকা এরকম বেরি করবে। আমরা এভারেজ একটা হিসাব করছি যে যদি 30,000 টাকাও হয় প্রতি স্টুডেন্টে আপনাদেরকে 30,000 টাকা আমরা দিয়ে দিব, আর যদি 50,000 টাকাও হয় আপনারা 30,000 টাকাই পাবেন। অর্থাৎ প্রতি স্টুডেন্টে ইন জেনারেলি একজন কাউন্সিলর প্রথম 5,000 টাকা গ্রহণ করার পরে যে সার্ভিস চার্জটা আসবে ওখান থেকে তিনি 30,000 টাকা তিনি পাবেন। আলটিমেটলি হিসাব করলে অ্যাভারেজলি হয়তো এটা আমাদের গৃহীত কমিশনের অনেকটা 60% হবে, মানে আমরা যেটা পাবো। আর যদি এমন হয় যাকে আমরা নিচ্ছি, আমরা কিন্তু যাদেরকে নিব এরা স্টুডেন্ট ছাড়াও আমাদের নেওয়া হবে। কি নেওয়া হবে? যেমন স্টাডি ভিজিট এক ধরনের কাজ আমরা করব। যখন স্টাডি ভিজিটের কাজটা আমরা করব তখন দেখা যাচ্ছে একজন মানুষ তিনি স্টুডেন্ট হিসেবে তাকে চালাই দেওয়া যাবে, কিন্তু আসলে তিনি ব্যবসায়ী অথবা তিনি সেখানে সেটেল হতে চান, এরকম তার একটা টার্গেট আছে। সেক্ষেত্রে তার ভিসাটা স্টাডি ভিসা হবে বটে, কিন্তু ব্যাপারটা হবে যে স্টাডি ভিজিট তিনি 3 মাসের ভিসা নিয়ে গেছেন, গিয়ে সেখানে 2 মাসের একটা কোর্সে ভর্তি হবেন। এটা আরেকটা অ্যারেঞ্জমেন্ট, সেটা হয়তো আপনার কাজ শুরু করলে পরে জানবেন। তো দেখা গেল যে যে কোর্সে তিনি ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার মধ্য দিয়ে তার কোর্সটার মেয়াদ হবে তার ভিজিটের ভিসা মেয়াদ থাকাকালীন সময় পর্যন্ত। এর মধ্যে যদি তার কোনো স্কিল থাকে এবং অথবা অন্য কোনো কোর্সে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সুযোগ হয়, তাহলে তিনি ভিসার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। আর আরেকটা আছে ডাইরেক্ট ভিজিট, যার প্রোফাইলটা ভালো, তিনি ভালো একটা চাকরি করেন অথবা তার প্রোফাইল ভালো, তিনি ভালো ব্যবসায়ী, অথবা ব্যবসায়ী না কিন্তু ব্যবসায়ী হিসাবে 3 মাস সময় দিলে তার প্রোফাইলটা ব্যবসায়ী হিসাবে তৈরি করা যাবে। এরকম যদি হয় তাহলে তার ভিজিট ভিসা হবে। এই ভিজিট ভিসাটা তার সিঙ্গেলও হতে পারে, ফ্যামিলি সহ হতে পারে। এটা কাউন্সিলরকে জানতে হবে তার উদ্দেশ্যটা কি। এই ভিজিটে তিনি যাবেন আবার ফেরত আসবেন, নাকি তিনি যাবেন এবং তিনি যথারীতি সেটেল হওয়ার চেষ্টা করবেন, তার উদ্দেশ্যটা কি, এটা অনেস্টলি বলতে হবে। বললে সেই হিসাবে এসওপিটা তৈরি হবে এবং আসলেই তার ভিজিট ভিসা হয়ে যাবে। তো তিনি যদি আগে থেকে জানেন যে তিনি সেখানে গিয়ে সেটেল হবেন, তাহলে সেই উপায় পদ্ধতি সেটাও আমাদের এক্সপার্টরা বলে দিবেন এবং তাদের ক্ষেত্রে সার্ভিস চার্জটা সাধারণ স্টুডেন্টদের মতো হবে না, সেই সার্ভিস চার্জটা একটু বেশি হবে। তো এই কেসে যে সার্ভিস চার্জ হবে সেখানে কাউন্সিলরও বেশি পাবেন যথারীতি, এবং বিষয়টা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো কাউকে যদি সেই প্রোফাইল অনুযায়ী তৈরি করতে হয়, কারো জন্য 6 মাসের সময় লাগতে পারে যে তাকে তৈরি করতে, কারোর জন্য 3 মাসের সময় লাগতে পারে। আবার কেউ এমনও আছে যে আসলে তিনি যে প্রোফাইলের মানুষ এটাকে একটু ঘষামাজা করে রেডি করলে তিনি এখনই তার ফাইল সাবমিট করার মতো আছে, এটা কাজ শুরু করলে আপনি বুঝতে পারবেন। তো এগুলো হলো আমাদের সাথে আপনাদের ট্রানজেকশন নিয়ে কথাবার্তা। দ্বিতীয়ত আমাদের প্রমোশন চলাকালীন সময় অনেকে প্রশ্ন করছেন বা অন্য সময় প্রশ্নটা আসে যে আমরা মার্কেটিং কিভাবে করব। যারা নিজেদের পরিচিত সার্কেল আছে, যারা আত্মীয় স্বজন আছে, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন, অথবা যাদের নিজের ব্যবসা আছে ট্রাভেলসের লাইনে, তাদের তো কালেকশনের জায়গা আছে। কিন্তু যারা এ ধরনের কিছু নাই,
আমি স্রেফ একজন মানুষ, আমি কাউকে চিনি না, তাহলে আমি কিভাবে মানুষের কাছে রিচ করব, আমি কিভাবে স্টুডেন্ট কালেকশন করব? এই জায়গায় এসে আমরা একটু প্রশিক্ষণ মতো আপনাদেরকে দিতে চাই। এই মুহূর্তে আমি সহ 14 জন আছি আমরা। তো আপনারা মনোযোগ দিয়ে যদি দেখেন, আর এইটা আমরা রেকর্ডেড ভিডিওটা আবার দিয়ে দিব, এবং সেটা বারবার দেখলে এই মার্কেটিং পলিসিটা আপনারা আশা করি পারবেন। তো আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলবো, কাজ শুরু করব। যাদের কাগজ কলম থাকে নোট রাখতে পারেন, অথবা পরে রেকর্ডেড ভিডিও পজ করে করে দেখে এটা আপনারা করবেন। আবার আমি যা করবো এখন, এটা হয়তো অনেকের ক্ষেত্রে আছে, এমনও হতে পারে। যারা আছেন তাদের কি পার্সোনাল ওয়েবসাইট আছে? এরকম কেউ আছেন এখানে? এরকম যারা আছেন, যাদের পার্সোনাল ওয়েবসাইট আছে, এরকম কেউ কি আছেন? মনে হয় নাই। পার্সোনাল ওয়েবসাইট তো নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমত, আপনি ব্যবসায়ী হন অথবা একজন ব্যক্তির ফ্রিল্যান্সার হন, যেই হন না কেন, আমরা প্রথমত একটা পার্সোনাল ওয়েবসাইট খুলব, এবং এই পার্সোনাল ওয়েবসাইটটা আমরা ফ্রি অফ কস্ট, কোনো টাকা ছাড়াই খুলব। তো এটা খোলার জন্য আমরা যাব, প্রথমত আপনি মোবাইল থেকেও করতে পারবেন কাজটি। আপনার জিমেইল নিশ্চয়ই আছে, কারণ আপনি অ্যান্ড্রয়েড ইউজ করলে, এবং যারা এখন এখানে যুক্ত হয়েছেন কোনো না কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে যুক্ত হয়েছেন, তো সো আপনার জিমেইল করা আছে, এবং এই মুহূর্তে হয়তো আপনার মোবাইলে লগ ইন করা আছে। তো সেখানে গেলে এই জায়গাটাতে যদি আপনি ক্লিক করেন, নিচে গেলে একটা অপশন পাবেন ব্লগার। এই যে আমি ব্লগারে ক্লিক করলাম। আর এটা ছাড়া আপনি ডাইরেক্ট ব্লগার লেখাও করতে পারেন, BLOGGER, blogger.com। এটা দিলেও আপনি গুগল ক্রোমে গেলে ব্লগারে আপনি, আমার এখানে সাইট খোলা আছে একটা, এই কারণে দেখাচ্ছে আরেক রকম। যাই হোক, তো আমি যদি বলি, আপনি সার্চ দিলে blogger.com-এ এই লেখাগুলো পাবেন না, সাধারণ একটা ইন্টারফেস পাবেন, যেখানে সাইন ইন কথাটা লেখা থাকবে। এই সাইডে সাইন ইন কথা থাকবে, আপনার জিমেইল দিয়ে সাইন ইন করবেন। আপনি ওটাতে ক্লিক করলে আপনার জিমেইল অপশনটা আসবে, আবার পাসওয়ার্ড দিতে হবে। জিমেইলের যে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা দিলেই আপনার এটা সাইন ইন হয়ে যাবে। তারপর আমি প্রয়োজনে এটা সাইন আউট করে ফেলি। সাইন আউট করে আমি আহ, সাইন ইন করাতে আমি সাইন আউট করাতে আউট হয়ে গেছে। আমি সাইন ইন করে নিচ্ছি আবার। আমি ওই জিমেল থেকে সাইন আউট করে যাচ্ছি, এটা করা যাবে না। যাই হোক, আমি দেখাই দিই, এটা এমন কোনো বিষয় না যে বিষয়টা মানে পারা যাবে না, এরকম কোনো বিষয় না। খুবই সহজ। আপনি জিমেইল খুলতে পারলে এটাও পারবেন। জিমেইল যদি খুলছেন তাহলে এটাও খুলতে পারবেন। শো করতেছে? আপনারা একটু লাইনে থাকেন, আমি করতেছি। আমি এখন দিচ্ছি ব্যাপারটা, আমি একটা সাইন ইন করে নিই। আসছো? বসো তুমি তো। আহ, সাইন ইন হচ্ছে না কেন?
কেরিয়ার লিপ থেকে ঢুকে যাই, কেরিয়ার লিপ থেকে ঢুকতেছে। আসছে। আমি কথা বলে যাই এখান থেকে। আমরা ব্লগারে যেটা বললাম, তোমার তো ব্লগার খোলা আছে, ব্লগারে গিয়ে আমরা সাইন ইন করব। সাইন ইন করে সেখানে ব্লগে একটা নাম দিব, নাম দিয়ে আমরা মনে করেন, আমি একটু কথা বলি এভাবে, আমি চলে আসছি অলরেডি। আমি আসতে পারছি। আমি সাইন আউট করতে গিয়ে সবই সাইন আউট হয়ে গেছিল। তো আমরা যাব বলেছি ব্লগারে, আপনারা একটু খেয়াল করেন, BLOGGER। ওই স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা, ওকে, আমরা ব্লগারে ঢুকবো। blogger.com, এখানে ঢোকার পর এরকম একটা জিনিস পাবেন, blogger.com প্রথমটায় আসবে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার এটা তো একটা ব্লগ সাইট খোলা আছে, যাই হোক, এখানে আপনারা এই পাশে সাইন ইন অপশন পাবেন। সাইন ইন অপশন পেলে সেখানে আসবে যে আপনার একটা নাম আসবে, আপনি যে কোনো একটা নাম দিবেন। নাম দেওয়ার পর আপনার ওয়েবসাইটের ঠিকানা কি দিবেন সেটা আসবে। সেটা আসবে এভাবে, লাস্টে লেখা থাকবে blogspot.com, তার আগে দিয়ে জায়গাটা খালি থাকবে, তার আগে দিয়ে একটা খালি জায়গা থাকবে, ওই জায়গায় আপনি একটা ছোট নাম বসাবেন। তো মনে করেন আমি যদি একটা নাম দিই এভাবে যে স্টাডি ভিসা 03, অর্থাৎ অথবা আপনার নামের সাথেও আপনি মিলাই দিতে পারেন, আপনার পার্সোনাল ওয়েবসাইট হিসেবে ছোট একটা নাম দিতে পারেন। যদি এভাবে নাম দিই, এই জায়গাটা খালি থাকবে, এই জায়গাতে আমি নাম দিলাম স্টাডি ভিসা। এটা ইউনিক নামের জন্য আমি বললাম যে 76, এইভাবে আসবে .blogspot.com। দেওয়ার পর আপনি যখন সাবমিট দিবেন, আপনার একটা ফ্রি একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে সাথে সাথে, এবং সেই ওয়েবসাইটটা একদম খালি থাকবে। এখানে এই যে জিনিসগুলো দেখতেছেন আমার এখানে এরকম জিনিস থাকবে না, এরকম বামে একটা প্যানেল থাকবে আর এটা পুরোটাই খালি থাকবে, এখানে কোনো কিছুই থাকবে না। আমি যেমন এটাতে নাম দিছি দ্য অ্যাব্রোড ক্যাম্পাস, এই যে এই ওয়েবসাইটের নাম দিছি দ্য অ্যাব্রোড ক্যাম্পাস। আর এটাতে যদি ক্লিক করে দেখেন, এটার হলো যেমন এই যে ভ্রমণ পথিক, গ্লোবাল ট্রেন্ড হাব, ফ্রিল্যান্সিং, এই যে দেখেন স্পোর্টস আপডেট, এভাবে আপনি নতুন নতুন ব্লগ তৈরি করতে পারবেন। আমি যদি এখানে দিই নতুন করে দেখাই আপনাদেরটা কেমন আসবে, একদম নতুন যদি আপনি করতে যান এরকম আসবে। এই যে নিউ ব্লগ, আমি এখানে ক্লিক করতেছি, এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি একটা টাইটেল দিবেন, আপনি কি নাম দিবেন। আমি লিখলাম আজকে না আরেকটা বানাই, স্টাডি, আমি মনে করেন লিখতেছি শুধু স্টাডি ইউরোপ, আমি এরকম একটা নাম দিলাম। আমার নতুন ওয়েবসাইটের একটা উপরে এই লেখাটা লেখা থাকবে স্টাডি ইউরোপ, আপনাদের আসলে এরকম আসবে। এরপর নেক্সট দিলেন, অ্যাড্রেস, এই যে আপনার ওয়েবসাইটের ঠিকানা আপনি কি দিবেন, এই পাশে লেখা আছে .blogspot.com, তাহলে এখানে আপনি কি দিবেন, আপনি যাই দিবেন সেটা যদি আগে থেকে থাকে তাহলে সেটা কিন্তু তারা নিবে না। যেমন আমি এখন যদি লিখি, খেয়াল করেন, যদি লিখি ঢাকা, এটা নিবে না। দেখেন এই যে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, কারণ এটা অনেকে বানাইছে। আমি যদি এখানে লিখি আমি ইউরোপ,
স্টাডি, এটাও থাকার কোনো কারণ নেই, দেখেন নাই। তাহলে আমি কি দিব এখন? আমি দিব, আমি আমার মতো করে যে কোনো একটা নাম দিচ্ছি। আমি দিচ্ছি স্টাডি 39, এটাও নাই, দেখেন। আমি দিলাম স্টাডি 456, এটাও নাই। তাহলে আমি আরো আনকমন একটা নাম দিই, স্টাডি লিফট। আমরা ক্যারিয়ার লিফটের সাথে নাম দিয়ে মিলে দিলাম স্টাডি লিফট। এত কমন শব্দ। তাহলে আমি একেবারেই দিই বিদেশে পড়া লেখা, বাংলা কথা দিলাম। দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। আপনারা ছোট নাম দিবেন, আমি জাস্ট এটা বলার জন্য বলতেছি। আমার আগের নামগুলো খেয়াল করে অনেক ছোট। এইভাবে দিলে এখানে দিবেন সেভ। এটা আরেকটা নতুন ওয়েবসাইট কিন্তু হচ্ছে এই মধ্যে, দেখাতে দেখাতে এখানে 7-8টা ওয়েবসাইট অলরেডি হয়ে গেছে। এই যে এরকম একটা আসবে খালি, এই ওয়েবসাইটে এখন কিচ্ছু নেই। তাহলে এই ওয়েবসাইটে এখন আমি যেই পেশা নিয়ে কাজ করব, স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করব, সো এই রিলেটেড জিনিসগুলো এখন এখানে আমি পোস্ট করতে থাকবো। এবং এটা কিভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে এই ট্রেনিংটা আমরা দিব আপনাদেরকে। আগে কয়েকটা পোস্ট দেখাই। আমি মনে করেন যে আজকে আমাদের আলোচনা হলো অনেকগুলো বিষয়। আমি বললাম যে শুধুমাত্র ইউকের কথা আগে বলি, যে ইউকেতে পড়ালেখার জন্য যদি যেতে হয় তাহলে কি কি লাগবে। এই লেখাপড়া এখন যদি আমি একটা পোস্ট বানাতে যাই, একটা পোস্ট কম্পোজ করতে গেলে 1 ঘন্টা সময়ের দরকার, অনেক সাজাইতে হবে, অনেক কিছু করতে হবে, এত কিছু সময় নাই। আমি এখন ঢুকবো গুগল জেমিনাইতে ঢুকবো। দেখেন, আপনি চ্যাট জিপিটিতে ঢুকতে পারেন, আমি জেমিনাইতে ঢুকতেছি। জেমিনাইতে ঢুকে আমি জেমিনাইকে বলে দিব যে, আপনি বাংলায় বলতে পারেন, ইংরেজিতেও বলতে পারেন যে বাংলা লিখে দাও, আবার ইংরেজিতেও কমান্ডটা করতে পারেন, বাংলায়ও কমান্ডটা করতে পারেন। তো আমি এখন ইংরেজিতেই যদি বলি তাকে, রাইট এ ব্লগ পোস্ট on criteria, তো আপনার মতো করে সাজে লিখতে পারেন, রাইট এ ব্লগ পোস্ট অন ক্রাইটেরিয়া টু স্টাডি ইন ইউকে ফর বাংলাদেশি স্টুডেন্টস ইন বাংলা। আমি তাকে বললাম বাংলাদেশি স্টুডেন্টরা ইউকেতে পড়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি কি লাগতে পারে এটার উপরে একটা বাংলায় পোস্ট লিখে দাও। তো সে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটা পোস্ট অলরেডি লিখে দিছে আমাকে। আমি সেই পোস্টটা এখন যা লিখে দিচ্ছি এটা কপি করব। দেখেন কি কি লাগবে, আবেদন প্রক্রিয়া সহ সব কিছু লিখে দিচ্ছে আমাকে। আমি এখানে একটা কপি করলাম, কপি করে যেই ওয়েবসাইটে মাত্র খুললাম, এখানে একদম খালি। আমি এই যে এখানে লেখা আছে নিউ পোস্টে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে পুরো বডি জায়গা খালি, আপনি মোবাইলে বসে বসে করতে পারবেন। এটা পুরাটা পেস্ট করে দিচ্ছি, এখানে পুরা লেখা যেটা জেমিনাইতে লেখাইছি পোস্ট করে দিলাম। উপরে যে হেডিংটা এটা কপি করে কাট করে নিলাম, নিয়ে টাইটেলে বসে দিচ্ছি উপরে, ইংরেজিতে গ্রেট ব্রিটেন কথাটা কেটে দিলাম। ইউকেতে উচ্চশিক্ষা হেডিংটা সেই দিয়ে দিচ্ছে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যোগ্যতা ও প্রক্রিয়া নির্দেশিকা পুরাই লিখে দিচ্ছে। এখন আমি চাইলে এখানে একটা ছবিও যোগ করে দিতে পারি নিচে। আমি গুগল থেকে একটা ছবি নিই, স্টাডি ইউকে, এটা লিখে গুগলে সার্চ দিলাম, ইমেজে ক্লিক করলাম, অনেকগুলো ছবি আসলো। আমি একটা ছবি এখান থেকে সেভ করে নিচ্ছি, সেভ করে নিয়ে এই ছবিটা এখন এখানে যে লেখাটা আমি রাখছি এখানে নিচে দেখেন এই যে খালি জায়গাটাতে
ক্লিক করলাম, উপরে দেখেন ছবির মতো দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলাম, আপলোড ফ্রম কম্পিউটার বা মোবাইল, এটাতে ক্লিক করলে ব্রাউজে দিব, অলরেডি ডাউনলোড অপশন চলে আসছে, ওখান থেকে ছবিটা সিলেক্ট করে দিলাম। এই ছবি এখানে এখন চলে আসছে। এই ছবিটা কি সাইজ দিব, লেআউটটা তাকে পছন্দ করতে বলতেছে। আমি বললাম লার্জ সাইজ দাও, একটু বড় সাইজ দাও, ওকে। আচ্ছা, ছবি এটা দেখেন, এটা আবার এর মোড়ে এসে গেছে, মোডটা চেঞ্জ করে দিই, কম্পোজ ভিউ। এই ছবিটা এসে গেছে। এখন আমি এটা ছবি আরেকটু চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করলে এক্সট্রা লার্জ, আরো বড় করে দিলে বড় হবে। এই পাশে আছে দেখেন পাবলিশ, এখানে লেখা আছে লেভেল, এগুলো পরে শিখবেন। এখানে দিলে আরেকটু মানুষের কাছে, বেশি মানুষের কাছে যাওয়ার জন্য এখানে কিছু লেভেল যোগ করতে পারি আমরা। এটা যখন এক্সপার্ট হবেন তখন আমরা দেখাই। এখানে পাবলিশ দিয়ে দিচ্ছি, এখন এগুলো দরকার নেই, পাবলিশ দিয়ে দিচ্ছি, কনফার্ম। এটা পাবলিশ হয়ে গেছে গুগলে, আমার ওয়েবসাইটে প্রথম পোস্ট। এবং এই ডোমেইনটা কেনার জন্য কোনো টাকা দিতে হয় নাই। এখানে হাজার হাজার গিগা যদি আমি ইউজ করি, গুগলকে এই হোস্টিং এর জন্য কোনো টাকা দিতে হবে না। তাহলে আমার একটা সমৃদ্ধ ওয়েবসাইট হবে। আমি দিনে যদি 50টা পোস্ট করতে পারি, তাহলে এই ডাটা মানুষের কাছে অ্যাভেলেবেল চলে যাবে। এখানে দেখেন রাইট এদিকে দেখেন চোখ মতো দেখা যায়, এখানে জিরো জিরো, অর্থাৎ এটা কেউ দেখে নাই, এই পোস্টটা কেউ দেখে নাই। আমি চাই এই পোস্টটা কেউ না কেউ দেখুক। কাউকে যদি দেখাতে চাই তাহলে আমাকে কয়েকটা পদ্ধতি অবলম্বন আমি করতে পারি। আমি যদি ফেসবুকে ঢুকি, ফেসবুকে যদি লগ ইন করি, আমার ফেসবুকে আবার 2 স্টেপে যাই, লগ ইন করতে গিয়ে একটু সময় যাবে। তো সেটা আমি ফেসবুকে এখন ঢুকবো না এই ডিভাইস থেকে, আমি অন্যদিকে যাই। আপনার ফেসবুকে ধরেন ঢুকলে, ফেসবুকে ঢুকে কি করবেন, ফেসবুকে যদি আপনার কয়েকটা আইডি থাকে, আপনার নিজের নামে আইডি হলো, আপনার নিক নেমে আইডি হলো, আর ফেসবুকে আপনি কয়েকটা পেজ খুলবেন, স্টাডি ইউকে, স্টাডি ইউএসএ, স্টাডি ফ্রান্স, স্টাডি জার্মানি, এভাবে আলাদা আলাদা নাম দিয়ে আপনি যদি 10টা পেজ খুলেন, এবং সেই পেজগুলো আপনি বিভিন্ন গ্রুপে অ্যাড হবে। হাজার হাজার গ্রুপ আছে ফেসবুকে, স্টাডি অ্যাব্রোড, স্টাডি জার্মানি, স্টাডি বিভিন্ন জায়গায় স্টাডি রিলেটেড গ্রুপ আছে, আপনি সার্চ দিলে শত শত পাবেন। তো যেখানে শত শত গ্রুপ পাবেন, সেই গ্রুপগুলোতে গিয়ে আমরা আমাদের এই পোস্টের লিঙ্কটা নিয়ে পোস্ট করবো, কমেন্ট করবো। এই পোস্টের লিঙ্কটা কপি করবো, কপি করে ফেসবুকে গিয়ে সেখানে কমেন্ট করবো। কমেন্ট করলে আপনার কমেন্ট করলে যেটা হবে, আমাদের মনে করেন আমি যদি যাই একটা গ্রুপে স্টাডি, কারো মেবি একটা কোয়েরি আছে। এই নামে একটা সার্চ দিচ্ছেন ফেসবুকে, সার্চ দিলে দেখেন অনেকগুলো পেজ আছে, গ্রুপ আছে, তারপর নিচে পোস্ট আছে, অনেক পোস্ট আছে। আমি পরীক্ষামূলক জাস্ট স্টাডি ইন ইউকে ফ্রম বাংলাদেশ, এটা একটা গ্রুপ। এই গ্রুপে আমি একটা কমেন্ট করব। আচ্ছা, একটা মিনিট পরে দিচ্ছি। আমি ওখানে এইমাত্র যে কপি করে আনছি, ওই কপিটা পোস্ট করব, লিঙ্কটা কমেন্টের জায়গায়। দেখেন একটা মাত্র আমি কমেন্টে পোস্ট করলাম, এটা কেউ যদি ক্লিক করে, ক্লিক করলে সে আমার ওই পোস্টটা পাবে, যে পোস্টে আমি ইউকেতে যাওয়ার ব্যাপারে কথা লিখছি, যে পোস্টে আমি ইউকে যাওয়ার ব্যাপারে কথা লিখছি, যেটা এখনো কেউ দেখেনি। আমি একটা কমেন্ট করছি মাত্র, এর সাথে সাথে এখনো কেউ দেখার সময় হলে দেখেন ভিউ এক হয়েছে, এখানে এক দেখা যাচ্ছে একটা। আপনি যদি 1 বছরে ফেলে রাখেন এটা কেউ দেখবে না, কিন্তু আমি মাত্র একটা কমেন্ট করলাম, একটা ভিউ এখানে আসছে। অর্থাৎ আমরা এই আমাদের স্টাডি অ্যাব্রোডের যে পোস্ট, এই পোস্টটা আমরা কমেন্ট করব। আমার যদি
পেজ থাকে 10টা, প্রতিটা পেজ থেকে আমি যদি 10টা করে গ্রুপে অ্যাড হই, গ্রুপ ছাড়াও বিভিন্ন পোস্টে যদি আমি কমেন্ট করি, তাহলে একটা পোস্ট আমার কমেন্ট এবং পোস্ট মিলাইয়া 100টা জায়গায় আমার পোস্ট হবে। এবং দিনে দিনে আমার এই রিচ, এটা দেখা যাবে যে সাধারণভাবে আমি কাউকে চিনি না, অথচ আমার এটা 100 জনের কাছে পৌঁছে যাবে। এটা যদি 100 জনের কাছে পৌঁছে যায়, এটা অটো সিস্টেমে গুগল কি করবে, কেউ যখন বিদেশে পড়াশোনার জন্য সার্চ দিচ্ছে, তখন তার এই সার্চ রেজাল্টের মধ্যে আপনার এই ওয়েবসাইটের তথ্যটা তার কাছে নিয়ে হাজির করবে। তখন আপনি যে এখানে একটা দিলেন, একটা পোস্ট করলেন, আমি তো এখানে জাস্ট নিয়ে করছি, আপনি কি এভাবে দিবেন? এভাবে দিবেন না। আমি এটা ওভারঅল দিছি। এখন আপনি দিবেন যে ইউকে তে উচ্চশিক্ষায় উচ্চ মাধ্যমিক পাস করলে কি করতে হবে, এটা আপনি জেমিনাইকে দিয়ে লিখে নিলেন। লিখে নিয়ে নিচের দিকে আপনি এসে এখানে কি লিখবেন, পোস্ট করার আগে এখানে লিখবেন যে আমরা উচ্চশিক্ষা নিয়ে কাজ করি, আপনি যদি আগ্রহ প্রকাশ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন যে আপনি যোগাযোগ করেন। তাহলে দেখা যাবে যে এই পোস্টটা থেকে সে আপনাকে, আপনার এরকম পোস্ট ফেসবুকে হয়ে যাবে, বিভিন্ন জায়গায় আপনার হয়ে যাবে হাজার হাজার একটা পর্যায়ে শেয়ার আর মধ্যে মিলে যাবে। তাহলে ডেইলি আপনি কোনো বুস্টিং ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া আপনি শত শত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবেন। এবং একদিনে যদি আপনি 1000 মানুষের কাছে পৌঁছান, 1000 মানুষের মধ্যে একজনও যদি আপনাকে নক করে, এবং 30 দিনে যদি 30 জন নক করে, এই 30 জনের মধ্য থেকে একজন স্টুডেন্টকে যদি আপনি বিদেশ পাঠাতে পারেন, এবং সর্বনিম্ন কমিশনটা যদি আপনি পান 30,000 টাকা, তাহলে আপনি কোনো পরিশ্রম ছাড়াই আপনি 30,000 টাকা মাসে একটা স্টুডেন্ট থেকে পাচ্ছেন। আবার আরেকটা জিনিস আমরা দেখাবো আপনাকে, এটা আজকে দেখাবো না, যারা আমাদের সাথে কন্টিনিউ করবেন তাদেরকে আমরা পরে দেখাবো। এই যে আমি দেখাচ্ছি মার্কেটিং এর পলিসি, এই মার্কেটিং হলো আপনি স্টুডেন্ট কালেকশনের জন্য, কিন্তু এই যে পোস্ট গুলো করবেন এগুলো থেকে অটো সিস্টেমে ডলার আপনার যারা ফ্রিল্যান্সিং করে, ডিজিটাল মার্কেটিং করে, তারা ডলার অ্যাকাউন্ট করে, তাদের অ্যাকাউন্টে ডলার জমা হয়। তা আপনি তো এই মার্কেটিংটা করবেন আপনার স্টুডেন্ট কালেকশনের জন্য, কিন্তু আপনি বুঝতেই পারবেন না মাস শেষে কিছু ডলার আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কোনো স্টুডেন্ট যদি নাও পান, কিন্তু আপনি কিছু ডলার অন্তত পাবেন, যেটা আপনি কোনো পরিশ্রম ছাড়াই এক উদ্দেশ্যে করছেন পরিশ্রম, কিন্তু অন্য উদ্দেশ্যে আপনার ডলার আপনার অ্যাকাউন্টে জমা হবে। সেটা কিভাবে করবেন সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো, পরবর্তী ট্রেনিং পিরিয়ডে দেখাবো, যেভাবে যারা আমাদের সাথে স্টুডেন্ট কনসালটেন্সি করবেন তারা ফ্রি অফ কস্ট ডিজিটাল মার্কেটিং এর একটা লেভেল শিখে ফেলবেন, যেটা শিখে আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং আপনি ইনকাম করবেন, এবং সেটা হলো আপনার বাড়তি পাউন্ড। সেটার জন্য বাড়তি কিছু অ্যারেঞ্জমেন্ট লাগবে। আমাদের ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, কয়েকটা ভিডিওর মধ্যে সেই ভিডিওগুলো আপনারা আগে দেখতে হবে। আমি একটু বলে রাখি, সেখানে আপনারা কিছু পাবেন, কিভাবে লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে অ্যাডস্ট্রাতে অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা অ্যাডস্ট্রাটা ব্যবহার করব আমাদের এই মার্কেটিংটা করব স্টুডেন্ট পাওয়ার জন্য, আর অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটা ব্যবহার করব অন্য বিজ্ঞাপন সেখানে চলবে। আমার স্টুডেন্ট বিজ্ঞাপন যেমন চলবে, অ্যাডস্ট্রা থেকে কিছু বিজ্ঞাপন সেখানে চলবে এই গুগলের ওয়েবসাইটে। সেই বিজ্ঞাপনের কারণে কিছু টাকা আমার অ্যাকাউন্টে জমা হবে। সেই জিনিসটা আমরা সেকেন্ড ক্লাসে শেখাবো। যাই হোক, তো এখন সেটা বাড়তি হিসেবে জমা রইলো সামনের জন্য। এখন আমি যেটা দেখালাম এইমাত্র, যে একটা ওয়েবসাইট খুললাম, একটা পোস্ট এখানে করলাম। এখন আপনি মনে করেন যে এই যে ইউকে তে উচ্চশিক্ষা, এইটার উপরে আপনি পোস্ট করবেন 50টা। যেমন ইউকে তে উচ্চশিক্ষায় সতর্কতা, এটা যদি বলে আপনি যে জেমিনাইকে বলেন, সে একটা আপনাকে লিখে দিবে। আমি যদি আরেকটা বলি যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেনিং সিস্টেম,
ফর বাংলাদেশি, এটা সব দেশের জন্য আস্তে আস্তে করে, ইউকের জন্য শুধু না, আমি একটা দেখাচ্ছি শুধু বাংলাদেশি স্টুডেন্ট। আপনি সুতা ধরে ধরে এই শুধু একটা দেশের উপরে আপনি 50টা আর্টিকেল বাইর করতে পারবেন। অ্যাকাউন্ট ওপেনিং সিস্টেম ফর বাংলাদেশি স্টুডেন্ট ইন ইউকে, রাইট ইন বাংলা। আমি জেমিনাইকে বললাম, ওপেনিং বানান ভুলেছে, জেমিনাইকে বললাম এই বাংলাতে একটা রাইট ইন বাংলা, বাংলাতে লিখে দাও অ্যাকাউন্ট ওপেনিং সিস্টেম বাংলাদেশি স্টুডেন্টরা ইউকেতে কিভাবে কি অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে লিখে দিই ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং সিস্টেম। আমি তাকে বললাম এটা একটা লেখো, তো সে কি লেখে দেখি, নিশ্চয়ই সে একেবারে হালনাগাদ তথ্য দিয়ে লিখবে। দেখেন, ইউকেতে একজন বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে অ্যাকাউন্ট খোলার তুলনামূলকভাবে একটি সহজ কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। সে বিশাল একটা জিনিস লিখে দিচ্ছে। আমি এই জিনিসটা পুরোটা কপি করে এখানে আরেকটা পোস্ট করব। আগের পোস্টটা দেখেন ইতিমধ্যে 4টা ভিউ হয়ে গেছে। আপনি যদি এভাবে একটা পোস্ট করে 1 বছরও ফেলে রাখেন 4টা ভিউ হবে না। আমি 3টা কমেন্ট করছি, 4টা ভিউ হয়ে গেছে। এখন নতুন পোস্ট করব, নিউ পোস্ট ক্লিক করলাম, পুরা লেখাটা এখানে পেস্ট করে দিলাম। আমি একটা হেডিং ঠিক করি, ইউকেতে একজন বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে অ্যাকাউন্ট খোলা, এই কথাটা আমি হেডিং হিসেবে দিই। এখন নিচে কি করব, এখানে আপনি তো লিখবেন এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে, আপনি বিদেশে স্টুডেন্ট কনসালটেন্ট বা আপনি পড়াশোনা করতে যাইতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন, এই কথা বলে নিচে এখানে আপনার নাম আর নাম্বার দিয়ে দিবেন এই জায়গাটাতে। পাশাপাশি আপনি যদি ফেসবুকে যদি আপনার খুলেন, ফেসবুকে যদি আপনি পেজ খুলেন, সেই পেজের লিঙ্কও এখানে দিয়ে দিতে পারবেন। আমি যদি একটা ফেসবুকের লিঙ্ক দিই, এখন আমি যদি এই লিঙ্কটাই দিই, কথার কথা এই লিঙ্কটাই দিই, কপি করে নিলাম, আমি যে পেজটা এখানে খোলা রাখছি সেই পেজের লিঙ্কটা যদি এখানে বসাই দিতে চাই, আমি ডাইরেক্ট এখানে লিঙ্কটা বসাই দিতে পারি। দেখেন, ডাইরেক্ট লিঙ্কটা বসাই দিতে পারি। আরো একটা কাজ করতে পারি, ডাইরেক্ট লিঙ্ক না বসাই, আর আমি যদি বলি ফর মোর ইনফরমেশন, এই কথাটা বলে এই যে লিঙ্ক এটা কাট করে ফেলতেছি, দেখেন এটা কাট করে নিলাম, এটা এই ফর মোর ইনফরমেশন এর উপর বসাই দিব। এটাকে সিলেক্ট করলাম, উপরে গিয়ে দেখেন এখানে একটা লিঙ্কের মতো দেখা যায়, এটাতে ক্লিক করলাম, এখানে এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এটা নতুন উইন্ডোতে খুলবে যদি এখানে ক্লিক করে। দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, এখানে কিন্তু আমার ওই লিঙ্কটা দেখা, দেখছেন? এখানে কেউ যদি এখন ক্লিক করে পোস্ট করার পর আমার ফেসবুক লিঙ্কে চলে যাবে। ফেসবুক লিঙ্কে গেলে কি পাবে? সে পাবে স্টুডেন্ট কনসালটেন্সি সম্পর্কে আমার বিস্তারিত কথাবার্তা। অর্থাৎ এরকম পোস্ট যদি আপনি 100টা করেন আর 100টা জায়গায় এরকম লিঙ্ক থাকে, এটাকে ব্যাক লিঙ্ক বলে, তাহলে আপনার ফেসবুক পেজটাও ভাইরাল হয়ে যাবে। একই ভাবে আপনি যদি ইউটিউব চ্যানেল খুলেন, সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও এখানে দিয়ে দিতে পারেন। আপনার ইউটিউব চ্যানেলের ভিউ বেড়ে যাবে, অনেক বেশি ভিউ হবে এবং সেই চ্যানেলটাও ভাইরাল হয়ে যাবে যদি আপনি দিনে এরকম 100টা পোস্ট করেন। একটা পোস্ট করতে কতক্ষণ লাগে? 2 মিনিট সময় লাগে তৈরি করতে। আপনাকে তো চ্যাট জিপিটি বলেন, জেমিনাই বলেন, সে তৈরি করেই দিচ্ছে একেবারে হালনাগাদ তথ্য। তারা যে তথ্যটা ইতিমধ্যে গত 4 ঘন্টা আপডেট হয়েছে বা গত 12 ঘন্টা আপডেট হয়েছে, এরকম তথ্য দিবে যে তথ্যটা আপনারও জানা নাই, আমারও জানা নাই, হয়তো গতকালকে আপডেট হয়েছে, সেই তথ্যটা কিন্তু তারা দিয়ে দিবে। এখন আপনি যদি এখানে একটা ছবি অ্যাড করতে চান, তাহলে আমি গুগল থেকে একটা ছবি নিই, হেডিং যেটা দিছি এটা দিয়ে গুগলে একটা সার্চ দিই, তাকে বলি একটা দাও, ইমেজে ক্লিক করি, এই দেখেন ব্যাংক অ্যাকাউন্টের কিছু তথ্য চলে আসছে। আমি এখান থেকে একটা ছবি বাছাই করি, যে ছবিটা এখানে দিব, এটাই দিই, এটা ব্যাংকের পুরানা ছবি। এটা আমি সেভ করে নিচ্ছি। সেভ করে নিয়ে আমি এখানে পোস্টে নিচে গিয়ে এই ছবিতে ক্লিক করলাম, আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ,
ব্যাংক, এই ছবিটা দিলাম, এই ছবিটা এখানে পোস্ট হয়ে যাবে। আমাকে দেখাচ্ছে ছবিটা বড় করব না ছোট করব। এই যে এখানে ক্লিক করলে যদি আমি এক্সট্রা লার্জ দিলে এই সাইজ হইব। যদি মনে করেন আরেকটু বড় করতে চাই তাহলে এক্সট্রা লার্জ দিলাম, আরো বড় হয়ে গেল। আমি চাইলে এই ছবির উপরও আমার ফেসবুকের লিঙ্কটা বসাই দিতে পারি, এই ছবিতেও একই নিয়মে। এই যে এখানে ক্লিক করলাম, আচ্ছা এখন আছে আমার ব্লগারের লিঙ্ক বসানো আছে। আমি যদি ফেসবুকের লিঙ্ক বসাইতে চাই, ফেসবুকের লিঙ্কটা আবার কপি করে নিয়ে আসি। ফেসবুকের লিঙ্কটা কপি করলাম, এখানে নিয়ে আসলাম, এই জায়গায় বসাই দিলাম, নতুন অ্যাপ্লাই করে দিলাম। এখন এটা তো লিঙ্ক, এটার ভিতরে লিঙ্ক আছে। এই ছবিতে যদি ক্লিক করে আমার ফেসবুক পেজে চলে যাবে। আমি পাবলিশ করে দিচ্ছি, কনফার্ম, এটা পাবলিশ হয়ে গেছে। এখন দেখেন আগের যে প্রথম পোস্টটা করছিলাম এটা 6টা ভিউ হয়েছে, অথচ এটা মাত্র পোস্ট করছি, এটা কেউ দেখার কথা না। 1 বছরও পরে থাকলে কেউ দেখবে না, অথচ 6টা ভিউ হয়ে গেছে। আর এটা এইমাত্র যেটা পোস্ট করলাম এটা কোনো ভিউ নেই, 0। এটারও লিঙ্ক কপি করলাম, এই যে এটা লিঙ্ক কপি করলাম এই পোস্টে। ফেসবুকে গিয়ে যদি এখন আমি পোস্ট করি, কোনো জায়গায় কমেন্ট করি, এই লিঙ্কটা, আমি ফেসবুকে গেলাম, চেঞ্জ করতে সমস্যা হচ্ছে, যাই হোক। আমি যদি এখানে সার্চ দিই ব্যাংক অ্যাকাউন্ট, ফেসবুকে সার্চ দিয়েছি ব্যাংক অ্যাকাউন্ট ইন ইউকে ফর বাংলাদেশি স্টুডেন্ট, কথাটা যদি নাও লেখি তাও আমাকে পোস্ট নিয়ে আসবে অনেকগুলো ফেসবুকে, বাংলা হোক ইংরেজি হোক। দেখেন গ্রুপ আছে অনেকগুলো এটার উপরে, আমি গ্রুপে মেম্বার হয়ে সেখানে আমার পেজ থেকে মেম্বার হয়ে এখানে রেগুলার পোস্ট করতে পারবো। আমার পোস্ট গুলো এই যে দেখেন, বাংলাদেশি কমিউনিটি ইউকে, তারপরে বাংলাদেশ কমিউনিটি গ্রুপ ইউকে, স্টাডি ইন ইউকে ফ্রম বাংলাদেশ। এভাবে গ্রুপগুলোতে মেম্বার হয়ে সেখানে আমি ডাইরেক্ট পোস্ট দিতে পারি। যে পোস্ট গুলো লেখাই নিয়েছি এগুলো লিখে এখানে দিয়ে নিচে আমার ফেসবুকে লিঙ্ক দিয়ে দিতে পারি। আর এখন আমি কি করলাম, আমার যে পোস্টটা আছে এই পোস্টের আমি লিঙ্ক নিছি, সেই লিঙ্কটা এখন আমি এখানে কমেন্ট করব ফেসবুকে। এখানে যদি কমেন্ট করে দিই, আমি যে পোস্টটা করলাম এটার একটা কমেন্ট করলাম মাত্র। আর যদি গ্রুপে ঢুকি, গ্রুপে ঢুকলে কোনো কোনো গ্রুপে 5000 মেম্বার আছে। আমার একটা পোস্ট গ্রুপে পোস্ট হওয়ার সাথে সাথে 5000 মেম্বারের কাছে যাবে। 5000 মেম্বারের মধ্যে যদি 2000 মেম্বারও অ্যাক্টিভ হয়, তাহলে 2000-এর মধ্যে যদি 100 জন ক্লিক করে, তাহলে মুহূর্তের মধ্যে আমার পোস্ট ভিউ হয়ে যাবে 100। তাহলে বুঝতে পারছেন, এর মধ্যে 1-2 জন লোক থাকবে যারা আসলে এই মুহূর্তে ডেসপারেটলি খোঁজ করছে একজন এজেন্ট, যার মাধ্যমে সে স্টাডি অ্যাব্রোডে স্টাডি ভিসা পাইতে চায়। তাহলে সেটা আমরা খুব সহজে, আমি 2টা কমেন্ট করলাম, আর করবো না আপাতত। তাহলে আপনি যদি আপনার কয়েকটা ফেসবুক আইডি থাকে, একটা আপনার জেনারেল, আপনার যেটা আছে জেনুইন সেটা, আপনার নিক নেম দিয়ে একটা করতে পারেন, আপনার জন্মস্থান দিয়ে একটা ফেসবুক আইডি করতে পারেন। প্রতিটা আইডিতে আপনি 8-10টা পেজ খুলতে পারেন। সেই পেজগুলো থেকে এভাবে গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন। তাহলে করলে পরে যেটা হবে, আমার পোস্ট রিচ করা, সেটা আমি যদি ইউটিউব চ্যানেলও খুলি তাহলেও সেটা আমার কাজে লাগবে। আর আচ্ছা, এখন এটা যদি আমি রিফ্রেশ দিই, মাত্র 2টা কমেন্ট করছি, এই যে দেখেন 3টা ভিউ হয়ে গেছে। 2টা কমেন্ট করছি, ভিউ 3টা, আর একটু সময় গেলে হয়তো আরেকটু ভিউ হবে এখানে। এখন এটা যত ভিউ হবে, আর এখানে যদি আমি অ্যাড চালু করে দিই, এখানে যদি অ্যাড চালু করে দিই, অ্যাড কিভাবে চালু করতে হবে সেটা আমরা পরবর্তী ক্লাসে বলবো। অ্যাড চালু করে দিই, তাহলে আমার ওই স্টুডেন্ট যদি মাসে 6 মাসে একটাও আসে এই পোস্ট থেকে, কিন্তু $0.1 হলেও আমার আসবে অ্যাড থেকে। সো সেটা আমার বাড়তি ইনকাম হবে। সেই জিনিসটা আমরা পরে দেখাবো বিস্তারিত। তাহলে আমরা ফেসবুকের কথা বললাম, একই নিয়মে আপনি টুইটার বা এক্স হ্যান্ডেল, এক্সে যাদের আইডি নাই
তারা টুইটারে আইডি খুলবেন। টুইটারে খুলে এই মার্কেটিংটা আমরা টুইটারেও করবো। টুইটারে মার্কেটিং এর নিয়মটা একটু ভিন্ন হবে, টুইটারে মার্কেটিংটা করব। তারপর আমরা মার্কেটিং করব কোথায়? গ্রুপে, বিভিন্ন গ্রুপে মার্কেটিং করবো। কথার কথা উদাহরণ দিই, UUORA, কোরা, গোটা দুনিয়াতে এটা সেরা একটা ফোরাম। কোরাতে গিয়ে আপনার জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন। খুব 2 মিনিটের একটা বিষয়, যে কোনো সামান্য ধারণা আছে এরকম যে কেউ সেখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। লোড হতে সমস্যা করতেছে, যাই হোক। তো কোরা.com বাংলা দিচ্ছে, আচ্ছা বাংলা হলে বাংলা সমস্যা নেই। আমার জিমেইলটা প্রথমত লগ আউট করাতে একটু সমস্যা হয়েছে। তো কোরাতে ঢুকবেন, কোরাতে ঢুকে কোরাতে সাইন ইন করবেন। সাইন ইন যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে সাইন ইন করবেন, অ্যাকাউন্ট করা না থাকলে সাইন আপ করবেন। অর্থাৎ আপনার জিমেইল দিয়ে জাস্ট কোরাতে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন। খুলে নিয়ে কোরাতে যখন ঢুকবেন, কোরাতে স্টাডি অ্যাব্রোড নিয়ে আপনি সার্চ দিলে হাজার হাজার পোস্ট পাবেন। সেখানেও আপনি যখন একটা সলিউশন, যে সলিউশনটা ইতিমধ্যে আপনি আপনার পোস্টে লিখছেন, সেই পোস্টটা এখানে করে দিবেন, লিঙ্কটা পোস্ট করে দিবেন। একটা পোস্টের মাধ্যমে মুহূর্তের মধ্যে 15,000 20,000 লোকের কাছে ইমেইলের মাধ্যমে সেটা চলে যাবে কোরাতে। তো কোরার মতো আরো অনেকগুলো ফোরাম আছে, সার্চ দিলে পাবেন। যেমন টপিক্স এখন বন্ধ হয়ে গেছে, টপিক্স ফোরাম, টপিক্স এর মতো অনেকগুলো ফোরাম এখন চালু আছে। এই যে জেন ফরো কমিউনিটি, এগুলো ফেসবুকের বাইরে এরকম অনেক ফোরাম আছে, যে ফোরামগুলোতে আমরা আমাদের এই ওয়েবসাইটটা যেটা তৈরি করলাম এটার মার্কেটিং করব। এটা পোস্টগুলো, লিঙ্কগুলো ওখানে পোস্ট করব। তাহলে আপনি একটা ওয়েবসাইট মাত্র খুললেন, এরকম আপনি নতুন নতুন ওয়েবসাইট খুলবেন। এখানে দিয়া এই যে নিচে যাবেন, যখন এখানে ক্লিক করবেন, এই যে স্টাডি ইউরোপ এটার নাম, এটা পাশে ক্লিক করলে নিচে যখন যাবেন নিউ ব্লগ, এখানে যখনই দিবেন তখন আর একটা নতুন আসবে, সেটা আপনি স্টাডি ইউএসএ দিয়ে একটা খুলবেন। বিভিন্ন নামে নামে খুললে হবে কি, আপনার ডাইমেনশনটা বাড়বে। প্রথমত 2-3টা খুলে আর বেশি করার দরকার নেই, ওগুলাকে পপুলার করতে হবে, এবং সেখানে রীতিমতো ডেইলি আপনাকে পোস্ট দিতে হবে। পোস্ট কিভাবে বাইর করবেন কোনো সমস্যা নেই। মনে করেন আপনি ফেসবুকে ঢুকেন, অনেক গল্প পাবেন স্টাডি অ্যাব্রোডের, একজন প্রতারিত হয়েছে, সেই গল্পটা নিয়ে একটা আপনি জেমিনাইকে বলবেন এই গল্পটা নতুন করে লিখে দাও, অথবা ফেসবুকের লিঙ্কটা নিয়ে জেমিনাইকে বলবেন, ফেসবুক থেকে লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে বলবেন যে এই লিঙ্কে যে গল্পটা আছে এই গল্পটা নতুন করে সাজিয়ে আমাকে বানিয়ে দাও। সে কিন্তু আরেকটা গল্প বানিয়ে দিবে। আপনি গল্প বলা উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য হচ্ছে মার্কেটিং করা। গল্পের শেষে গরু টেনে আপনি পানিতে নামাবেন, অর্থাৎ গল্পের শেষে কিন্তু যথারীতি আপনি বলবেন এই বিষয়ে আসলে বিশ্বস্ত যদি কোনো মাধ্যম চান তাহলে যোগাযোগ করবেন। আর আপনি তো আসলে প্রতারক না, আপনি তো প্রতারণা করবেন না, প্রতারণা করার আপনার সুযোগও নেই, কারণ আপনার সার্ভিসটা কমপ্লিট হলে পরেই আপনি টাকাটা পাবেন। সার্ভিস কমপ্লিট না হলে আপনি টাকা নিতে পারবেন আর টাকা আপনি নিবেন না। সো আপনার এটা, এই যে দেখেন ইতিমধ্যে আমার এটা 9 হয়ে গেছে, প্রথম পোস্টটা 9 হয়ে গেছে। আমি কিন্তু নতুন করে এটা মার্কেটিং করি নাই, ইতিমধ্যে 9 হয়ে গেছে। যাই হোক, তো আমরা এরপর যেটা যাব, আমাদের যারা কাজ শুরু করবেন তারা সবার সাথে আমাদের ফেসবুক, আমাদের হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে যোগাযোগ করা আছে, সবার সাথে লিঙ্ক করা আছে। আপনার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আপনার আগ্রহের কথাটা জানাবেন, আর যারা আজকে নাই তাদেরকেও আমরা আমাদের মেসেজ দিয়ে দিব, তারা রেকর্ড করা ক্লাসটা দেখতে পারবে। দেখে যারাই আগ্রহী হবে তারা আমাদেরকে তাদের আগ্রহের কথা জানাবে, তাহলে তাদেরকে নিয়ে আমরা আরেকটা ট্রেনিং ক্লাস করব। যে ট্রেনিং ক্লাস করলে তিনি একদিকে স্টাডি ভিসা নিয়ে কাজ করে যেমন ইনকাম করবেন, পাশাপাশি তিনি ফ্রিল্যান্সিং করেও ইনকাম করবেন, যেটার জন্য আলাদা কোনো ট্রেনিং ফি আমরা নিব না। আর দ্বিতীয় হচ্ছে, আজকে যারা জয়েন করছেন এবং যারা আগ্রহী তারা আমাদের সাথে আগ্রহ প্রকাশ করলে পরে আমরা আপনাকে স্বীকৃতি দিব, এবং লিখিত কোনো সার্টিফিকেট যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে সুযোগ আছে। যারা সার্টিফিকেট লিখিত নিতে চান যে আমাদের একজন প্রশিক্ষিত
স্টুডেন্ট কাউন্সিলর এই মর্মে আমরা সার্টিফিকেট দিব। সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট ফি বাবদ 200 টাকা দিবেন, তাহলে হার্ড কপি নিতে পারবেন, আমরা সার্টিফিকেট দিব আপনাকে। আর এটা ছাড়াও আমাদের সাথে কন্টিনিউ আপনি কাজ করতে পারবেন, 200 টাকা না দিলেও, সার্টিফিকেট না নিলেও আপনি কাজ করতে পারবেন। আগ্রহের কথা জানাবেন, আমরা পরবর্তী ট্রেনিং এর আয়োজন করব। এবং এখন থেকেই আপনি চাইলে রেকর্ডেড ক্লাসটা দেখবেন, দেখে প্রথম দিকে আমাদের যে ফাইল নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো সামারি বলা হয়েছে, কোন কোন বিষয়গুলো আমরা দেখব, দেখে আমরা একজন স্টুডেন্টের কাছ থেকে তার কাগজপত্র সংগ্রহ করব আদৌ তাকে নেওয়া হবে কি না। যদি দেখা যায় সে আন্ডার গ্রাজুয়েট করতে চায়, ইন্টারমিডিয়েট পাস করছে বহু আগে, 2 বছরের অনেক বেশি সময় গ্যাপ, তাহলে তার সম্ভাবনা অনেক কম। সুতরাং সেই ফাইলটা আসলে আমার নেয়াই ঠিক হবে না। তারটা নিতে পারি যদি তিনি, আরেকটা বিকল্প পদ্ধতি আছে আমার, ইন্টারমিডিয়েট পাস করছে বহু আগে, এখন স্টুডেন্ট ভিসায় বিদেশ যেতে চায়, তার জন্য আমাদের একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে একটা ডিপ্লোমা করবে OTHM বা কোয়ালিফাই এর অধীনে। এটা হচ্ছে ব্রিটিশ ডিগ্রি লেভেল 4। লেভেল 4 হচ্ছে ডিগ্রির ফার্স্ট ইয়ার, অনার্স অথবা ডিগ্রির ফার্স্ট ইয়ার হচ্ছে লেভেল 4। লেভেল 4 করলে একটা ডিপ্লোমা সার্টিফিকেট পাবে। এটার অর্থ হচ্ছে তিনি গ্রাজুয়েশন 1 বছর করছে। আমাদের দেশে একজন অনার্সে পড়ুক আর ডিগ্রিতে পড়ুক, 1 বছর 2 বছর পড়ার পর যদি ড্রপ আউট হয়, তাহলে সে কিন্তু ইন্টারমিডিয়েট পাস। তাকে আর বলা হয় না সে ডিগ্রি 2 বছর করছে, বলা হয় যে সে ইন্টারমিডিয়েট পাস 1 বছরে করছে। কিন্তু ব্রিটিশদের সিস্টেম হলো, সে যদি 2 বছর পরে 2 বছরের 2টা ডিপ্লোমা সার্টিফিকেট পাবে, এবং এটা দিয়ে প্রমাণ হবে সে আরেক বছর যদি পরে গিয়ে করে, তাহলে সে কিন্তু ডিগ্রি সার্টিফিকেট পেয়ে যায়। এই জন্য এরকম যদি কেউ থাকে যে অনেক বেশি গ্যাপ, তাদেরকে আমরা সাজেস্ট করব তুমি পরিশ্রম করে 6 মাসে এই ডিপ্লোমাটা করো। 6 মাসে যদি না পারে 1 বছর পর্যন্ত সুযোগ আছে, অফিসিয়ালি 6 মাস। তো প্র্যাকটিক্যালি দেখা যায় অনেকে এই পরিশ্রমটা করতে সমস্যা হয়, তো সেক্ষেত্রে 1 বছর সময় লাগতে হবে। তো 1 বছরও যদি সময় লাগে, লেভেল 4টা যদি করে ফেলে, তাহলে লেভেল 5 এবং লেভেল 6 সে ইউরোপের যে কোনো দেশে গিয়ে করতে পারবে। তাহলে সেখানে তার ডিগ্রিও হয়ে গেল, পরবর্তী সেখানে সেটেলমেন্টের চিন্তা থাকলে সেটা করতে পারবে। আবার দেখা যাচ্ছে ডিগ্রিতে পড়ে, অনার্সে পড়ে, সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ছে, এখন যেতে চায়, সেক্ষেত্রে সে কি করবে? এরকম ক্ষেত্রে যে পর্যন্ত পড়ছে এটার প্রয়োজনীয় কাগজপত্র, রেজাল্ট এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি ছিল, এগুলো সব অ্যাসেসমেন্ট করে আমরা একটা ক্রেডিট ট্রান্সফারের সিস্টেম করা যায় কিনা সেটা দেখব। সেটা দেখে সে যদি এখান থেকে কোনো ক্রেডিট ওয়েভার পায়, অর্থাৎ ছাড় পায়, তাহলে 2 বছর যদি করে, হয়তো এমন হতে পারে 2 বছরটা তারা কাউন্ট করে এটা 6 মাসের কিছু ক্রেডিট নিল, বাকি কোর্সগুলো ওখানে গিয়ে করতে পারবে। আর IELTS ছাড়া যারা যেতে চায়, এদের সাকসেস রেজাল্ট কিন্তু রেট কিন্তু অনেক কম। আবার খুব ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না, এবং সেখানে গিয়ে এরা ভুক্তভোগী হয়। সেখানে গিয়ে ফাউন্ডেশন কোর্স করতে গিয়ে, বাংলাদেশে IELTS করতে গিয়ে যা খরচ হতো তার চেয়ে 5 গুণ টাকা খরচ করে সে শেষ পর্যন্ত শেষ করতে পারে না। অথচ একটু কষ্ট করলে IELTS এখানে করে ফেলতে পারে। আমাদের খুব ভালো ট্রেনার আছে, কেউ যদি IELTS আমাদের অনলাইনেও করতে চায় আমরা করাই দিব। সেক্ষেত্রে IELTS করে তাকে চেষ্টা করা উচিত। আর যদি ইংলিশে ভালো, তার মিনিমাম দক্ষতা থাকে, কনফিডেন্সটা ভালো থাকে, যে সে অন ক্যামেরা কথা বলে যে সে ফেস করতে পারবে, তাহলে IELTS ছাড়াও আমরা প্রমোট করব তাকে। আদারওয়াইজ IELTS আমরা সবসময় প্রেফার করব, বিশেষ করে যারা ইন্টার পাস করছে, এখন আন্ডার গ্রাজুয়েটে করতে হবে। আর যারা গ্রাজুয়েশন, বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে যাবে, অথবা মাস্টার্স করা আছে MPhil প্রোগ্রামে যাবে, এবং তারা যদি স্কলারশিপ চায়, অবশ্যই IELTS করতে হবে, এবং 6.5 লাগবে যারা MPhil প্রোগ্রামে যাবে অথবা PhD প্রোগ্রামে যাবে এবং স্কলারশিপ চায়। স্কলারশিপের কিন্তু যথেষ্ট সুযোগ আছে, যদি SOP-টা ভালোভাবে লেখা যায়, তাহলে এখনো প্রচুর স্কলারশিপ আছে। একটু পরিশ্রম করলে স্কলারশিপ পাওয়া যায়। তো কষ্ট করে যদি একটা স্কলারশিপ অ্যারেঞ্জ করতে পারে, তাহলে তার তো দেখা যাচ্ছে 10 লাখ টাকা খরচ বেঁচে গেল। তাহলে 10 লাখ টাকা খরচ আপনি যদি বাঁচাই দিতে পারেন, তা আপনাকে 2 লাখ টাকা সার্ভিস চার্জ সে দিবে না? অবশ্যই দিবে।
যদি একটা স্কলারশিপ আপনি ম্যানেজ করে দিতে পারেন, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের মাথায় থাকবে। তো প্রাইমারি অ্যাসেসমেন্ট করে আমরা একটা ফাইল যদি নিতে পারি, তাহলে কাজ কিন্তু আগায় যাবে, বারবার রেটিফাই করা লাগবে না, কাজ শুরুতে আগানো থাকবে। আমরা চেকলিস্ট দিয়ে দিব কোন দেশের জন্য কোন কোন জিনিসগুলো আপনারা নেবেন। আরেকটা হচ্ছে যারা স্রেফ ভিজিটে যাইতে চায় তাদের জন্য প্রক্রিয়াটা একটু দীর্ঘ, সেই প্রক্রিয়াটা প্রয়োজনে পরবর্তীতে আমরা আলোচনা করব। আর এমন যদি কেউ থাকে ইন্টারমিডিয়েট পাস করে নাই, এসএসসি পাস করছে অনেক আগে, ইন্টারমিডিয়েট কোনো কারণে ফেল করছে, এখন লজ্জায় কাউকে বলতেও পারে না, আবার স্টাডি এত গ্যাপ, এখন কোথাও পড়ার কোনো চান্স নেই, অথবা ইন্টারমিডিয়েট পাস করছে কিন্তু রেজাল্ট এত খারাপ এটা নিয়ে কোথাও ভর্তি হতে পারতেছে না, অথবা বিদেশ যাবে এই রেজাল্ট নিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই, এরকম যদি হয় তাদের জন্য লেভেল 3, আমি এর আগে লেভেল 4 এর কথা বলছিলাম, যেটা অনার্স ফার্স্ট ইয়ারের সমমান। আর যারা ইন্টারমিডিয়েট পাস করে নাই অথবা রেজাল্ট খারাপ, ইন্টারমিডিয়েটের সমমান, এই লেভেলের সমমান, তারা লেভেল 3টা করতে পারবে যদি তার পরিশ্রম করার খেয়াল থাকে। তাহলে সেক্ষেত্রে তাকে লেভেল 3টা আপনারা সাজেস্ট করতে পারবেন। এটা বাংলাদেশে বসে অনলাইনে আমাদের ক্যাম্পাসের অধীনে তারা এই কোর্সটা করতে পারবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের প্রায় 60% নাম্বার কভার হয়ে যাবে, 40% মতো একটা ফাইনাল এক্সাম আমাদের এই সেন্টারে এসে তাদেরকে দিতে হবে। ঢাকায় আমাদের সেন্টারে এসে একটা ফাইনাল এক্সাম দিবে অন ক্যামেরা, ব্রিটিশরা ক্যামেরায় থাকবে, আর তারা এখানে পরীক্ষা দিয়ে যাবে। এর আগে আমরা তাদেরকে উপযুক্ত করে দেব ট্রেনিং দিয়ে। আশা করি প্রাথমিকভাবে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। পারাবি, কি প্রশ্ন ছিল? প্রশ্ন থাকলে ডাইরেক্ট করে ফেলতে পারেন, আনমিউট করে ফেলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি হেডফোন লাগবে। জি বলুন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। স্যার, একটু আগে আপনি তো বললেন যে হচ্ছে যার আইএলটিএস করা আছে তাদের আপনি প্রমোট করেন, মানে আপনারা প্রমোট করেন। তো আমার কথা হলো যে যে হচ্ছে আইএলটিএস করেনি, যে হচ্ছে পিটি এক্সাম দিয়েছে, তাকে কি আপনারা প্রমোট করবেন? আচ্ছা, এটা তার ব্যক্তিগত অবস্থাটা দেখতে হবে। ধরেন এটা সাবজেক্ট টু কন্ডিশন অফ স্টুডেন্ট। এখন দেখা গেল অপরাপর বিষয়গুলো তার ভালো, রেজাল্টও ভালো, এবং কথা বলতে গিয়ে দেখা গেল তার স্মার্টনেস না সেভাবে আছে, ক্যামেরায় সে কথা বলতে গিয়ে কথা বলতে পারে, মোটামুটি কমিউনিকেবল, সেক্ষেত্রে সেটা অবশ্যই হতে পারে। বিকল্প যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো দিয়ে আমরা চেষ্টা করব সেক্ষেত্রে তার জন্য কাজ করা। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ওকে, ধন্যবাদ। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি আর কারো কোয়েশ্চেন না থাকে, আমাদের নেক্সট ক্লাসে তারা আসবেন যারা আগ্রহের কথাটা আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি আগেই বলছি, শুধু মেয়ারলি নট এ স্টুডেন্ট কাউন্সিলর। স্টুডেন্ট কাউন্সিলর শুধু নয়, পাশাপাশি আপনি কিন্তু একজন ফ্রিল্যান্সারও হয়ে যাবেন। আপনি ফ্রিল্যান্সিং করছেন স্টুডেন্ট কাউন্সিলিং এ, পাশাপাশি আপনার ফ্রিল্যান্সিংটা হবে আপনার অনলাইন ইনকামের ক্ষেত্রে। সেই জিনিসটা আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দিব। তো আজকের মতো আমরা এখানে শেষ করব। আমাদের রেকর্ডেড ক্লাসটা আপনারা দেখে নেবেন। পাশাপাশি নেক্সট ক্লাসে আসার আগে আরো কয়েকটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা না পাইলে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা লিঙ্কগুলো দিয়ে দিব। ওই ভিডিওগুলো দেখবেন। অ্যাডেস্ট্রাতে অ্যাকাউন্ট খোলা, ফাইবারে অ্যাকাউন্ট খোলা, তারপরে আরো কিছু বিষয়ে যেমন ব্লগারের কথা আজকে আমি দেখাইছি, সেটা ওখানেও দেখানো আছে লাইভ, ওই ক্লাসগুলোতেও দেখানো আছে, সেগুলো দেখে নেবেন। তারপরে আমরা নেক্সট উইকে আরেকটা ক্লাস করলে আশা করি আমাদের বাকি বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো আমরা এখানে তাহলে রাখছি। সবাইকে ধন্যবাদ।